এমন লাগছে কেন তার? সে তো বলেছে সে ফিরে আসবে, তবুও কেন বারবার মনে হচ্ছে সব পেয়েও হারিয়ে ফেলবে। অন্ধকার নেমেছে বেশ কিছুক্ষণ আগেই, তবুও উচ্ছ্বাস দূর থেকে বুঝতে পারছে মেয়েটা কাঁদছে। তার চোখের পানিগুলো মুক্তোর মতো গড়িয়ে পড়ছে দুই গাল বেয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে উচ্ছ্বাস পা বাড়ায় অজানার দিকে। কাঁদো প্রিয়তা, মন ভরে কাঁদো। শেষবারের মতো কেঁদে নাও, আর কাঁদতে দিব না তোমাকে। নীল চুড়িগুলো হাতে নিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে প্রিয়তা। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া প্রথম উপহার, কি যে ভালো লাগছে তার। ইচ্ছে করছে সবসময় পরে থাকতে এগুলো। সে ঠিক করেছে আজ সারা রাত এগুলো পরে থাকবে সে। দূরে বসে আপার কাণ্ড দেখছে আর মুখ টিপে হাসছে পেখম। অনেকদিন পর আপাকে এতটা খুশি দেখে খুব ভালো লাগছে তার। এই আপার মুখে সে সবসময় এমন হাসি দেখতে চায়। আপার মুখটা গোমরা থাকলে তার কিছুই ভালো লাগে না। আপা, প্রিয়তা আনমনে উত্তর দেয়। বলো। চুড়িগুলো খুব মানিয়েছে তোর হাতে। মনে হচ্ছে তোর জন্যই বুঝি বানানো হয়েছে। প্রিয়তা মাথা নিচু করে মিটিমিটি করে হাসে। পেখম অবাক হয়ে দেখে সেই হাসি। আচ্ছা, প্রথম প্রেমে পড়লে কি মেয়েদের রূপ কয়েক গুণ বেড়ে যায়? পেখম ধীরে ধীরে হেঁটে এসে প্রিয়তার পাশে দাঁড়ায়। আবার কাঁধে হাত রাখতেই প্রিয়তা হাসি মুখে তাকায় পেখমের দিকে। আপা, আজ বুঝি তুই অনেক খুশি? প্রিয়তা পেখমের দুই হাত ধরে তাকে ঘোরাতে থাকে। পেখম চিৎকার করে বলতে থাকে, ওরে আপা থাম থাম, এবার তো মাথা ঘুরে পড়েই যাব। কিন্তু কে শোনে কার কথা। প্রিয়তা এক নাগাড়ে ঘোরাতে থাকে পেখমকে। অনেক খুশি আজ আমি। পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটা আজকের জন্য আমি। তা এত খুশির কারণ কি তোর প্রিয়তা? পেখমকে থামিয়ে দিয়ে দরজার দিকে তাকায় প্রিয়তা। তার বড় খালার মেয়ে সেতারা হাসি হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা কিছুটা অপ্রস্তুত হয়ে সেতারার কাছে এগিয়ে যায়। সেতারা আপা, তুমি কখন এলে? এই তো এলাম বেশ কিছুক্ষণ। এসে তোদের দু বোনের কাণ্ড দেখছিলাম। মেয়েটাকে তো এক্ষুনি ঘোরাতে ঘোরাতে ফেলেই দিয়েছিলি। প্রিয়তা মিষ্টি করে হাসে। আজ তার সবকিছু ভালো লাগছে। যদি বড় খালা এসে তাকে বকাঝকাও করে তাও ভালো লাগবে ওর শুনতে। সেতারা প্রিয়তার পাশ কাটিয়ে খাটে এসে বসে। চারদিক ভালো করে তাকাতে দেখে টেবিলে বরাবরের মতো একগাদা গল্পের বই। তোর এই গল্পের বই পড়ার অভ্যাসটা আর গেল না। কয়েকদিন পর তো শুনবো বিয়ের পর নাচটাও ছাড়বি না। প্রিয়তার মুখ কালো হয়ে যায়। পেখম মুখ বাঁকিয়ে বলল, কেন সেতারা আপা, বিয়ের পর আপার নাচ ছাড়তে হবে কেন? সেতারা অবাক হয়ে বলল, তো বিয়ের পরও কি ও ধেই ধেই করে নাচবে? ওর বোর কি বলবে? দেখলে না, বিয়ের আগে এত সুন্দর গান করতাম, বিয়ের পর তোর দুলাভাই বলল গান বন্ধ করে সংসারে মন দাও। শুনতেই হতো তার কথা। পেখম সেতারার কাঁধে থুতনি রেখে বলল, আচ্ছা সেতারা আপা, দুলাভাই বিয়ের আগে থেকে ফুটবল খেলতো? বিয়ের পর তাকে নিষেধ করনি? বলনি যে ফুটবল খেলা যাবে না? সেতারা অবাক হয়ে বলল। শোনো মেয়ের কথা, ও ফুটবল খেলবে, আমি নিষেধ করব কেন? পেখম মুচকি এসে বলল, ও মা, তো বলবে না যে বিয়ের পর এভাবেই থেই থেই করে ফুটবল খেলা যাবে না, ফুটবল বাদ দিয়ে সংসার মন দাও? কি যে বলিস তুই পেখম, তুই আর বড় হবি না, ছোটটি থেকে যাবি। পুরুষ মানুষের এসব একটু একটু শখ থাকতেই পারে, এগুলো দোষের কিছু না। প্রিয়তা ঈষৎ হেসে এগিয়ে আসে। ওদের পাশে বসে সেতারার বাম কাঁধ নিজের হাতে মুষ্টিবদ্ধ করে বলল, এসব নিয়ম কে বানিয়েছে সেতারা আপা? পুরুষেরা নাকি? আমরা মেয়েরাই। একটা মেয়ে বিয়ের পর নাচলে সেইটা ধেই ধেই করে নাচা, আর একটা পুরুষ যখন সবার মধ্যে হাফ প্যান্ট পরে ফুটবল খেলছে তা তার শখ। সেতারা বিরক্ত হয়ে বলল, খালু যে কেন তোদের এত পড়াশোনা করাতে গেল বুঝি না। পড়াশোনা করে এসব উল্টোপাল্টা কথা শিখেছিস, কোথায় কি উদাহরণ টানছিস নিজেরই জানিস না। পেখম স্মিত হেসে বলল, আমরা উল্টাপাল্টা বলছি নাকি তুমি নিজের যুক্তি খণ্ডাতে ব্যর্থ? সেতারা চুপ করে থাকে। প্রিয়তা পরিস্থিতি সামলাতে সেতারাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, পেখম এবার থাম তো, আপাকে আর জ্বালাস না। সেতারা আপা, তুমি একটা গান ধরো তো, কতদিন শুনি না তোমার গান। সেতারা ভ্রুকুচকে বলল, পাগল হয়েছিস তুই? কতদিন আগেই সেসব বাদ দিয়েছি। কেন বাদ দিলে আপা? নিজের সত্তাটাকে নিজেই গলা চেপে মেরে ফেললে। সেতারা উদাস হয়ে বলল, বিয়ের পর মেয়েদের আলাদা সত্তা বলে কিছু থাকে না, সংসারটাকে আপন করাই তাদের কাছে মুখ্য। তুমি সুখী তাতে? অবশ্যই সুখী আমি, কিসের অভাব আমার।
দামি গাড়িতে চলাফেরা করি, নিত্য নতুন দামি শাড়ি গহনা পরি। জীবনে সুখী হতে আর কি লাগে বলতো? প্রিয়তা ম্লান হেসে বলল, তাহলে তোমার চোখের নিচে কালি কেন সেতারা আপা? তোমার যে সৌন্দর্য দেখে তোমাকে দুলাভাই বিয়ে করে নিয়ে গেল, কোথায় সেই সৌন্দর্য? তোমার এত সুখের মাঝেও কখনো হঠাৎ ঘুম ভেঙে গেলে বুকের মধ্যে ব্যথা করে না? গান গাওয়ার জন্য গলা শুকিয়ে আসে না? অস্বীকার করতে পারবে তুমি? সে তারা ইতস্তত করতে থাকে। তার এসব আলোচনা ভালো লাগছে না। প্রিয়তার বলা একটা কথাও মিথ্যে না, কিন্তু এসব বলে এখন কিচ্ছু হবে না। তার জীবনের পথ বেঁকে গেছে। এই অদৃষ্টকেই তাকে আপন করে নিতে হবে। এখানেই খুঁজতে হবে সুখ। মিথ্যা সুখের চাদরে মুড়িয়ে রাখতে হবে নিজেকে। সে তারা জোর করে হেসে বলল, তুই রাখ তো এসব ভারী ভারী কথা। গল্পের বই পড়ে মাথাটা নষ্ট হয়ে গেছে তোর। এখন আমাকে তোর গল্প বল। আমার আবার কি গল্প সেতারা আপা? এই যে তোর পড়াশোনা কেমন হচ্ছে? শুনলাম কলেজের অনুষ্ঠানে নাকি তুই সুন্দর নেচেছিস। প্রিয়তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে তারা গলা নামিয়ে ফিসফিস করে বলল, তোর নাকি একটা প্রেমিক হয়েছে, ভবঘুরে এক ছেলেকে নাকি মন দিয়ে ফেলেছিস তুই। প্রিয়তা হতবাক হয়ে বলল, এইসব কথা কে বলেছে আপা তোমাকে? এসব কি আর চাপা থাকে? তুই নাকি সেই ছেলের জন্য নিয়াজের সাথে এত ভালো সম্পর্কটাকেও বারণ করে দিয়েছিস। যাই বলিস, তুই কিন্তু ভুল করেছিস। নিয়াজকে বিয়ে করলে রাজরানী হয়ে থাকতে পারতিস আজ। প্রিয়তার মাথা শব্দশূন্য হয়ে যায়। সে খুব ভালো করে বুঝতে পারে বড় খালা এসব নোংরা কথা ছড়াচ্ছে। সে ভেবেছিল আজ সে মন খারাপ করবে না, কিন্তু হঠাৎই সে টের পায় তার মন খারাপ হচ্ছে। সামনে বসে থাকা সেতারা আপাকে একটুও সহ্য হচ্ছে না এখন। তুই আবার আমার কথায় কিছু মনে করিস না। বড় বোন হিসেবে সাবধান করে দিলাম। এসব ভবঘুরে বাউন্ডুলে ছেলেদের ফাঁদে পা দিস না ভুলেও। জীবনটা অনেক বড়, আবেগে জীবন চলে না। প্রিয়তা ধীরে ধীরে হেঁটে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। আজ আকাশে অর্ধ চাঁদ উঠেছে। চারপাশটা খুব মায়াবী লাগছে দেখতে। জীবনটা হয়তো অনেক বড়, কিন্তু জীবনটা তো একটাই আপা। সুখ খুঁজতে খুঁজতে ভালোবাসা হারিয়ে ফেলবো না তো আবার আমরা? সে তারা উত্তর দেয় না। জল ভরা দুই চোখ নিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করছে প্রিয়তা। অনেক রাত হলো, এখনো উচ্ছ্বাস ফেরেনি। কেমন যেন কুডাক ডাকছে মনের মধ্যে। কোথায় গেল মানুষটা? উত্তেজনায় বিন্দু বিন্দু ঘাম জমেছে প্রিয়তার কপালে। প্রিয়তা, খেতে আয় মা। প্রিয়তা এসব চমকে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। কবিসহ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার কাছে এগিয়ে আসে। তার মাথায় হাত রেখে বলল, আজ তোর জন্মদিন, আর আজ আমি তোকে রেখেই খেতে বসবো, এমন কি কোনোদিন হয়েছে? প্রিয়তার বুকে অসহ্য রকম ব্যথা করছে। মনে হচ্ছে নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারছে না। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সময় এখন রাত 10:12। উচ্ছ্বাস কখনোই এতটা দেরি করে না ফিরতে। আমার খেতে ইচ্ছা করছে না বাবা, আমাকে জোর করো না দয়া করে। প্রিয়তার কণ্ঠের উত্তাপ টের পায় কবির শাহ। নিজেও চিন্তা করছে উচ্ছ্বাসের জন্য। তবে কি সকালে বলা কথাগুলোতে কষ্ট পেয়েছে ছেলেটা? সত্যি সত্যি চলে গেল বাড়ি ছেড়ে? অনেক বেশি অভিমান করে ফেললো? মারে, ছাদে যাবি? প্রিয়তা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, এত রাতে ছাদে যাব কেন বাবা? অনেকদিন তোর সাথে মন খুলে গল্প করা হয় না। আজ তোর সাথে একটু গল্প করতে ইচ্ছা করছে, শুধু তুই আর আমি। বড্ড গরম লাগছে ঘরে, বাইরে সুন্দর হাওয়া আছে, দেখবি তোর ভালো লাগবে। বাবার মুখের দিকে তাকিয়ে না করতে পারে না প্রিয়তা। সে জানে এখন তার কিছু ভালো লাগবে না, কিছুই না। প্রিয়তা, বলো বাবা। তোর কি খুব বেশি মন খারাপ? প্রিয়তা উত্তর দেয় না। এখন মুখ খুলে সে কেঁদে দেবে। মনটা খুব নরম ওর। অনেক মন খারাপের সময় কেউ সুন্দর করে কথা বললেও ওর চোখে পানি চলে আসে। দূরের তারাগুলো দেখ, কেমন জলজ্জল করছে। তুই কি জানিস, দূর আকাশে যত তারা দেখছিস, তারা অনেকগুলোর অস্তিত্ব এখন আর নেই। প্রিয়তা অবাক হয়ে বলল, অস্তিত্ব না থাকলে আমরা ওগুলো কিভাবে দেখছি বাবা? কবির সহ মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারাগুলোকে যতটা কাছে তুই মনে করিস, ওরা কিন্তু এত কাছে না। লক্ষ কিংবা কোটি আলোকবর্ষ দূরে ওরা। ওখান থেকে পৃথিবীতে আলো পৌঁছাতেও অনেক সময় প্রয়োজন হয়। হয়তো আমরা এখন যা দেখছি শুধু তারার আলো। তারাগুলো বেশিরভাগই অস্তিত্ব এখন নেই, কৃষ্ণ গহ্বরে হারিয়ে গেছে।
প্রিয়তা ঘোর লাগা চোখে একবার বাবার দিকে আরেকবার তারাগুলোর দিকে তাকায়। কেমন অবিশ্বাস্য লাগছে সবকিছু তার। এমনও আবার হয় নাকি? কিন্তু বাবা যে বলল বাবা অনেক বই পড়ে, সে ভুল বলতেই পারে না। আমাদের জীবনে হঠাৎ হঠাৎ এমন মানুষ আসে জানিস তো, যারা আমাদের জীবনে আলো ছড়ায়। আমাদের মনে হয় তাদের আলো ছাড়া আমরা অপূর্ণ, কিন্তু সত্যি বলতে তাদের অবস্থান অনেক অনেক ক্রোশের দূরে আমাদের চেয়ে, হয়তো ওই আলোকবর্ষ সমান দূরে। তারা চায় না নিজেদের অস্তিত্ব আমাদের জীবনে রাখতে, তবু আমরা ওই আলোটুকুর লোভে তাদের আঁকড়ে বাঁচতে চাই। মিথ্যা মরীচিকার মতো তারা ধরা দেয় বারবার, শেষে এসে কষ্ট পেতে হয় শুধু। প্রিয়তা বুঝতে পারে বাবার কথাগুলো, কিন্তু বাবা হঠাৎ এসব কেন বলছে বুঝতে পারে না। তবে কি বাবা জানে কিছু উচ্ছ্বাস ভাইয়ের ব্যাপারে? সাহস করে জিজ্ঞাসা করতে পারে না প্রিয়তা। মেয়েকে চুপ থাকতে দেখে কবির সাহ তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুই খুব আবেগী আর কোমল একটা মেয়ে, অল্পতেই তুই ভেঙে পড়িস। সবাই চাইবে তোকে আরো ভেঙে দিয়ে চলে যেতে, কারণ কি জানিস, যারা কোমল নরম তাদের ভেঙে চুরে দেওয়া মানুষের একটা নিকৃষ্ট প্রবৃত্তি। কেউ কেউ পৈশাচিক আনন্দ পায় এই কাজটা করে, কিন্তু মেয়েটা যে আমার আমার শরীরের অংশ, তার কোনো কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। প্রিয়তা আচমকা বাবার বুকে মাথা রেখে চিৎকার করে কেঁদে দেয়। কবির সাহ তাকে থামায় না। কাঁদুক মেয়েটা, কেঁদে হালকা করুক নিজেকে, ওর এখন শক্ত হওয়া উচিত। বাবা, বল মা। আমার এত কষ্ট হচ্ছে কেন বাবা? মনে হচ্ছে আমি আমার জীবনের খুব প্রিয় কিছু হারিয়ে ফেলেছি। তোর মনে আছে তুই ছোটবেলায় তোর প্রিয় পেন্সিলটা হারিয়ে ফেললি, যেটা তোর খালুজান বিদেশ থেকে এনে দিয়েছিল তোকে। তখন এখানের কোনো দোকানে এই পেন্সিল পাওয়া গেল না, তুই খাওয়া বন্ধ করে দিলি। আমি অনেক খুঁজে অবিকল একই না হলে অনেকটা কাছাকাছি দেখতে একটা পেন্সিল এনে দিয়েছিলাম তোকে। তুই খুব খুশি হয়েছিলি পেন্সিলটা পেয়ে। সব প্রিয় জিনিসের একটাই রিপ্লেসমেন্ট থাকে। প্রিয়তা বাবার বুকের ওপর থেকে মাথা তুলে চোখ মুছে অন্যদিকে তাকায়। এরপর যন্ত্রের মতো বলল, তোমাকে কখনো বলা হয়নি বাবা তুমি কষ্ট পাবে বলে। তোমার আনা ওই পেন্সিল সেদিন আমার পছন্দ হয়নি। আমি আমার সেই হারিয়ে যাওয়া পেন্সিলটার রিপ্লেসমেন্ট এখনো পাইনি। প্রিয় জিনিসের রিপ্লেসমেন্ট হয় না বাবা, যেটা হয় তা হলো সান্ত্বনা। কবির সাহ স্তব্ধ হয়ে যায় মেয়ের কথা শুনে। মেয়েটা হঠাৎ এতটা বড় হয়ে গেল, সে বুঝতেও পারল না। নিচে এসো বাবা, মা খাবার নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। হতভম্ব বাবাকে একা রেখেই প্রিয়তা নিচে চলে আসে। রাত 12:45। উচ্ছ্বাসের ঘরে জুবুথুবু হয়ে বসে আছে প্রিয়তা। উচ্ছ্বাস ফেরেনি, যন্ত্রণার মাথায় ছিঁড়ে যাচ্ছে তার। এখন আর কাঁদতেও ইচ্ছে করছে না, ভীষণ দুর্বল লাগছে। দূরে উচ্ছ্বাসের গিটারটা পড়ে আছে ভীষণ অনাদরে। প্রিয়তা ধীরে ধীরে হেঁটে গিয়ে গিটারটা হাতে নেয়। তারগুলোতে আঙুল পড়তেই টুংটাং শব্দ ওঠে। প্রিয়তার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গিটারটির ওপরে। আপনি যদি চলেই যাবেন তবে মিথ্যে আশা কেন দিলেন আমাকে? তবে কি ভুলটা আমারই ছিল? আমি মানুষ চিনতে ভুল করেছি? সবাই বলতো এই কথা, মা, বড় খালা, সেতারা আপা। আমি কারো কথাই কানে তুলিনি। ভেবেছিলাম আপনি আলাদা। আমার জীবনে আপনিই প্রথম পুরুষ যাকে দেখে আমি নিজের অজান্তেই শিউরে উঠেছি। আমি জানি না ভালোবাসা কি কিংবা প্রেমে পড়া কাকে বলে। শুধু আপনাকে দেখার পর থেকে আর কোনো পুরুষকে ভালো লাগে না। সবসময় আপনার কাছে থাকতে ইচ্ছে করে। আপনি ঘুমিয়ে থাকলে কতবার যে জানালার পর্দা সরিয়ে আপনার ঘুমন্ত মুখটা দেখেছি তা শুধু আমার এই বেহায়া চোখ দুটোই জানে। অবাধ্য মনটা আপনার দুটো চোখের গভীরতায় খেই হারিয়ে বারবার ক্লান্ত হয়ে পড়েছে। যদি একে ভালোবাসা বলে তবে আমি পুরো দুনিয়ার সামনে চিৎকার করে বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। আমি ভেবেছিলাম আমার এই বেহায়া ভালোবাসা বুঝি একটু হলেও আপনার পাষাণ মনটাকে আকৃষ্ট করেছে আমার প্রতি, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি আমাকে সবার কাছে ছোট করে দিলেন উচ্ছ্বাস ভাই। আপনি আমার ক্ষমা পাবেন না, কোনো দিন না। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করতে থাকে প্রিয়তা। মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। জীবনের একটা বিশেষ দিন এভাবে চোখের পানিতে প্লাবিত হয়ে যাবে সে কোনোদিন ভাবতে পারেনি। মাঝরাতে বাড়ির দরজায় জোরে জোরে করাঘাত পড়ে। ধরফর করে ঘুম থেকে উঠে বসে কবির সাহ। স্বামীর পাশে মার্জিয়া বেগমও উঠে বসে। ভয়ে দুশ্চিন্তায় কবির সাহের বুক কাঁপতে থাকে। এমনিও রাতে ঘুম আসেনি সেভাবে।
সেটা কাউকে কিছু না বলে কোথায় গেল, এখন কি অবস্থায় আছে, এই ভয়ঙ্কর চিন্তাগুলো ঘুমাতে দেয়নি তাকে। ঘড়ির দিকে তাকাতে দেখে রাত 3:50 বাজে। কে আসবে এই অসময়ে? উচ্ছ্বাস নাকি কোনো খারাপ সংবাদ? কোথায় যাচ্ছ তুমি? এত রাতে তোমার কোথাও যেতে দিব না আমি। এটা কেমন কথা মার্জিয়া? কে এসেছে দেখবে না? এত রাতে কে আসবে? দেখো তোমার ওই বোনের ছেলে নেশা করে মাতাল হয়ে এলো কিনা। কবিসহ স্ত্রীর দিকে রাগে চোখে তাকিয়ে বলল, একদম নোংরা কথা বলবে না ওকে নিয়ে। ও এমন ছেলে নয়, তুমি ভালো করে জানো। মার্জিয়া বেগম মুখ বাঁকায়। অপরিচিত এক ছেলে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। আগে কখনো তাকে দেখেনি কবির শাহ। চশমা চোখের চিকন একটা ছেলে। কবির শাহ চোখের চশমাটা ভালো করে পরে তাকায় ছেলেটার দিকে, চেনার চেষ্টা করে। আপনি কি কবির শাহ? উচ্ছ্বাস ভাইয়ের মামা। কবির শাহ ভয়ে ভয়ে বলল, হ্যাঁ আমি কবির শাহ। উচ্ছ্বাস কোথায়? কি অবস্থায় আছে ওর? ভালো আছে তো? মার্জিয়া বেগম ততক্ষণে স্বামীর পেছনে এসে দাঁড়িয়েছে। ছেলেটা অবাক হয়ে বলল, এ কি বলছেন মামা? উচ্ছ্বাস ভাই বাড়িতে নেই, কোথায় গিয়েছেন উনি? কবির শাহের মাথাটা হঠাৎ চক্কর দিয়ে ওঠে। মার্জিয়া বেগম ধরে বসে তাকে। হ্যাঁ, আপনি ঠিক আছেন মামা? তোমার পরিচয় কি বাবা? উচ্ছ্বাসকে কিভাবে চিনো তুমি? ছেলেটা কিছুক্ষণ থেমে বলল, এত কিছু বলতে পারবো না আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসছে। উনি আসার সাথে সাথে বলে দিয়েন দয়া করে, ওনার প্রাণনাশের ঝুঁকি আছে। প্রিয়তার ঘুম হয়নি সারা রাত। বাইরের ঘরে এত শব্দ শুনে ছুটে এসেছে সে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে এক কোণায়। কবির শাহ চিৎকার করে বলল, প্রাণনাশের ঝুঁকি মানে? কি হয়েছে উচ্ছ্বাসের? ছেলেটা একবার মার্জিয়া বেগমের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, ওনার চাচারা হন্য হয়ে খুঁজছে ওনাকে, ওনার বাবা মায়ের মতো ওনাকেও। কবির শাহ থরথর করে কাঁপতে থাকে। মার্জিয়া বেগম কিছু না বুঝে তাকায় কবির শাহের দিকে। সে তো জানে উচ্ছ্বাসের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এসবের মধ্যে উচ্ছ্বাসের চাচারা এলো কোথা থেকে? উচ্ছ্বাসের প্রাণনাশের ঝুঁকি বা হবে কেন তাতে? এসব কি বলছো বাবা তুমি? আমি চলি মামা, আমি ওনাকে সাবধান করে দিতে এসেছিলাম, কিন্তু উনি বাড়িতে নেই শুনে অনেক দুশ্চিন্তা হচ্ছে ওনার। ওনার চাচারা মানুষ ভালো না, উনি একা, কি করবেন উনি? ছেলেটা দাঁড়ায় না, একদমে কতগুলো বলে চলে যায়। কবির শাহ কাঁপা কাঁপা পায়ে এসে চেয়ারে বসে। তার সামনে পুরো পৃথিবীটাই যেন ঘুরছে। তৃষ্ণায় গলা শুকিয়ে আসছে। ছেলেটা কোথায় গেল? কাউকে কিছু না বলে এভাবে কেন চলে গেল? তবে কি ইতিমধ্যে সে ওদের হাতে বন্দী হয়েছে? ওরা কি মেরে ফেলেছে উচ্ছ্বাসকে এতক্ষণে? কবির শাহ আর ভাবতে পারে না, দুগুড়ে কেঁদে ওঠে। নীলিমার সন্তানকে সে রক্ষা করতে পারল না, এতটা ব্যর্থ সে আজ। মার্জিয়া বেগমের মনের মধ্যে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু স্বামীর এই অবস্থায় কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। সেটার জন্য এই প্রথম সে এক অজানা মায়া অনুভব করছে বুকের ভেতর। কিছুটা দুশ্চিন্তা তাকেও ঘিরে ধরে ফেলেছে। কোথায় গেল ছেলেটা? এই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে তার। একে কি বলে মাতৃত্ব? যাকে দুই চোখে সহ্য করতে পারত না, যার উপস্থিতি কাটার মতো বৃত্ত চোখে, তার জন্যই অস্থির লাগছে এখন। সে তো সবসময় চেয়েছিল ছেলেটা যেন আর না আসে তার চোখের সামনে, চলে যায় চিরতরে এই বাড়ি ছেড়ে। তার তো ভালো লাগার কথা, তবে এমন কেন লাগছে আজ? সে নিজেও তো একজন মা, এক মা হারা ছেলের জন্য এত খারাপ লাগছে কেন তার? স্বামীকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না সে, শুধু তার মাথায় হাত দিয়ে ফিসফিস করে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ও ফিরে আসবে, দেখো তুমি, ওকে আসতেই হবে। পা দুটো অনড় হয়ে আছে প্রিয়তার। মনে হচ্ছে এক পাও আর এগোতে পারবে না সে। ভেতর থেকে বোবা কান্নাগুলো ঠেলে বাইরে আসতে যাচ্ছে, কিন্তু এক অজানা শক্তি গলাটা চেপে ধরে রেখেছে যেন তার। হঠাৎ প্রিয়তার মনে পড়ে চুরির সাথে একটা চিরকুটও তো মোড়ানো ছিল কাগজের সাথে। উত্তেজনায় তো ভুলে গিয়েছিল চিরকুটটার কথা। ছুটতে ছুটতে নিজের ঘরে এসে দরজা আটকে দেয় প্রিয়তা। উন্মাদের মতো চিরকুটটা খুঁজতে থাকে সে। সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে নিমেষেই। হাত পা ভীষণ কাঁপছে তার। কিছুক্ষণ পর ফেলে দেওয়া কাগজগুলোর মধ্য থেকে দোমড়ানো মুচড়ানো চিরকুটটা বের করে সে। সাধারণ কাগজ ভেবে ফেলেই দিয়েছিল ওটা, সাথে সাথে চোখের সামনে মেলে ধরে ওটা। নন্দিনী নামটা কি তোমার পছন্দ? ঠিক যেমন পছন্দ তোমার বৃষ্টি কিংবা মোটা মোটা গল্পের বইগুলো। নামটা আমার খুব পছন্দ, কারণ আমার বাবা আমার মাকে এই নামে ডাকতো। আমি কেন তোমাকে এই নামে ডাকলাম সেই উত্তর জানতে চেও না, আমার নিজের কাছেও নেই। হরিণ চোখের কন্যা, তুমি যে আমার প্রেমে পড়েছ এ কথা অনেক আগেই আমি বুঝতে পেরেছি, কিন্তু কি করব বলো? আমার এই ভাঙাচোরা জীবনে তোমার মতো ফুলের কোমল পাপড়িকে আমি জায়গা দিতে চাইনি। তুমি এলোমেলো হয়ে যাবে ঝড়ের মতো, কিন্তু এক সময় দেখলাম
আমি নিজেও নিজের অজান্তে অল্প অল্প করে ধ্বংস হয়ে যাচ্ছি ওই চোখ জোড়ায়। আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছি, পারিনি। দুনিয়ার সব সৌন্দর্য তোমার কাছে বারবার ম্লান হয়েছে। আমি আটকাতে পারিনি নিজেকে।